এবার আমরা গিট নিয়ে বেশ আরো কিছু কাজ করব। দেখতেই পাচ্ছেন যে গিটকে কিভাবে কনফিগারেশন করতে হয় এটা আমরা এই ভিডিওতে দেখব, এবং আমরা দেখব কিভাবে একটা গিটের ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফাইল সেট করতে হয়। তো এই ভিডিওতে আমরা কি করব, স্টেপ নাম্বার 1, 1 নাম্বার স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিটকে আমরা কনফিগারেশন করব। আমরা এর আগের ভিডিওতে গিটকে ডাউনলোড করা দেখছি এবং আমরা দেখছি যে কিভাবে গিটকে ইনস্টল করতে হয়। তো এই ভিডিওতে আমরা গিটকে কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখব। তাহলে চলেন আমরা আমাদের স্টেপ নাম্বার 1 এর কাজটা করে ফেলি। আমি স্টেপ নাম্বার 1 এর কাজটা করার জন্য চলে আসলাম আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে, বা আপনি বলতে পারেন আমরা যে গিটটাকে ডাউনলোড করছিলাম সেই গিটটাকে কনফিগারেশন করার জন্য আমি চলে আসলাম আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে। তো এবার আমি আমার ডেস্কটপের এই যে নিচের বারটাতে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চের একটা বার আছে, এই সার্চ বারে গিয়ে আমি টাইপ করতে পারি গিট ব্যাশ লিখে। তাহলে কি হবে, এখানে গিট ব্যাশ নামের টার্মিনালটা চলে আসবে। এখানে আপনি ক্লিক করে এই গিট ব্যাশ টার্মিনালটাকে ওপেন করে নেবেন। এরপর আপনি এই যে এখানে কর্নারে এটাকে চাপ দিয়ে ধরে রেখে একটু বড় করতে পারেন। এরপর আপনি এই টার্মিনালের লেখাগুলোকে বড় করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে প্লাস বাটনে আপনি ক্লিক করতে পারেন, তাহলে এই লেখাগুলো বড় হয়ে যাবে। আবার আপনি যদি লেখাগুলোকে ছোট করতে চান তাহলে আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে মাইনাস বাটনে একটা ক্লিক করবেন, এটা ছোট হবে। এবং আপনি যদি প্লাস বাটনে ক্লিক করেন এটা বড় হবে। আবার আপনি চাইলে কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে মাউসের যে স্ক্রল বারটা আছে এটাকে যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখেন এই যে ছোট বড় হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমার গিট ব্যাশ নামের টার্মিনালটাকে ওপেন করলাম এবং আমি জাস্ট একটু কাস্টমাইজ করে নিলাম। তো এবার আমি কি করব, এবার আমি এর আগের বারের মতোই এবারও আমি গিটের ভার্সনটাকে চেক করব। তাহলে গিটের ভার্সনটাকে চেক করতে গেলে কি করতে হবে, জাস্ট এখানে লিখতে হবে গিট, যেহেতু আমরা গিটের ভার্সনটাকে চেক করতে চাইতেছি। এরপর আমাকে একটা স্পেস দিতে হবে, এরপর আমাকে দুইটা ড্যাশ বা দুইটা হাইফেন দিতে হবে। এরপর আর কোনো স্পেস দেওয়া যাবে না। এরপর এই ড্যাশের সঙ্গে লিখতে হবে আমাদের কি ভার্সন। এখানে আমাদের স্পেলিং মিস্টেক করা চলবে না, বানানটা যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু এরর চলে আসবে। ঠিক আছে, তো এরপর আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এই গিটের ভার্সন কত সেটা আমাকে দেখাচ্ছে। এই যে দেখেন আমাদের গিটের ভার্সনটা হচ্ছে 2.37.0, এটা হচ্ছে আমার গিটের ভার্সন। যখনই এখানে আপনার গিটের ভার্সনটা দেখাবে তখনই আপনি বুঝে নেবেন যে আপনার কম্পিউটারের মধ্যে গিটটা ভালোভাবে ইনস্টল হয়ে গেছে। আর যদি এভাবে গিট স্পেস দুইটা ড্যাশ ভার্সন লেখার পর যদি আপনার গিটের ভার্সনটা না আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার কম্পিউটারের মধ্যে ভালোভাবে গিটটা ইনস্টল হয় নাই। এবার আমি এই টার্মিনালটাকে ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে এল এ একটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শিখে গেলাম যে টার্মিনাল ক্লিয়ার করতে হয় কিভাবে, কন্ট্রোল এল বাটনে ক্লিক করতে হয়, তাহলে আমাদের টার্মিনালটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা আমাদের গিটটাকে কনফিগারেশন করব। তো এই জন্য আমাদের আবারও টাইপ করতে হবে গিট, যেহেতু আমরা গিটটাকে কনফিগারেশন করব। এরপর আমাদের একটা স্পেস দিতে হবে, এরপর আমাদের লিখতে হবে কনফিগ। কনফিগারেশনের শর্ট ফর্ম হইতেছে কনফিগ। আমাদের টার্মিনালের ভাষায় কনফিগারেশনকে কনফিগ লিখতে হয়, এটা আপনি মনে রাখবেন। আমি কি করলাম, গিট লিখে একটা স্পেস দিলাম, তারপর আমি কনফিগ লিখলাম। এরপর যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আপনি অনেক হাবিজাবি কিছু চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেক হিবিজিবি কিছু চলে আসছে। তো এখন আমাদের এই হিবিজিবিটা বোঝার কোনো প্রয়োজন নাই। আমরা কি করতে পারি, আবারও আমাদের টার্মিনালটাকে কন্ট্রোল এল মেরে আমরা ক্লিয়ার করে নিতে পারি। আবার আপনি আরেকটা কথা মনে রাখবেন, এই যে আমি গিট ব্যাশ টার্মিনালটাকে ওপেন করে যে এই কাজটা করতেছি, আপনি চাইলে আপনার কম্পিউটারের নিজস্ব যে কমান্ড প্রম্পটটা আছে, এই যে আমাদের এই কমান্ড প্রম্পট, এই যে আমাদের যে উইন্ডোজের যে একটা কমান্ড প্রম্পট থাকে ডিফল্ট ভাবে, এইখানেও আপনি সেম কাজটা করতে পারেন। এটা হচ্ছে একটা টার্মিনাল, আবার এই গিট ব্যাশটা হচ্ছে একটা টার্মিনাল, আপনি যে কোনো একটা জায়গায় করলেই হইল। তো এবার আমি কি চাইতেছি, এবার আমি চাইতেছি আমাদের যে গিটটা আছে, আমরা যে গিটটাকে ডাউনলোড করছি সেই গিটের একটা ইউজার নেম আমি সেট করতে চাইতেছি। তাহলে গিটের ইউজার নেম সেট করতে গেলে কি করতে হবে, আমাদের গিটটাকে টাইপ করতে হবে, এরপর আমাদের একটা স্পেস দিতে হবে, এরপর আমাদের লিখতে হবে কনফিগ, যেহেতু আমরা গিটটাকে কনফিগারেশন করতে চাইতেছি। এরপর আবার আমাদের একটা স্পেস দিতে হবে, এরপর আমাদের আবারও দুইটা ড্যাশ দিতে হবে। ড্যাশ দিয়ে আমাদের লিখতে হবে গ্লোবাল। এই গ্লোবালের মানে কি, আমরা জানি এই গ্লোবালের মানে হইতেছে পুরা বিশ্ব, তাই না? তো আমরা যখন আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে গ্লোবাল লিখবো তখন আমরা আমাদের পুরা কম্পিউটারের মধ্যে, মানে আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলো ফাইল আছে যা কিছু আছে, মানে আমরা পুরা কম্পিউটারের মধ্যে এটা করতে চাইতেছি। তো এরপর আমাদের কি করতে হবে, আরেকটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আমাদের লিখতে হবে ইউজার, যেহেতু আমি চাইতেছি আমাদের গিটের একটা ইউজার নেম সেট করব। তো এরপর আমাদের ইউজারের পর একটা ডট দিতে হবে। ইউজারের পর কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, আমি ইউজারের পর সঙ্গে সঙ্গে একটা ডট দিলাম। এরপর আমি লিখতে পারি নেম।
যেহেতু আমি আমার গিটের একটা ইউজার নেম সেট করব। তো এরপর আপনাকে আরেকটা স্পেস দিতে হবে, দিয়ে এখানে একটা ডাবল কোটেশন দিতে হবে, এবং একটা কোটেশন না, এখানে দুইটা কোটেশন দিতে হবে। এরপর আমাদের এই কোটেশনের মধ্যে ইউজার নামটাকে সেট করে দিতে হবে আপনি কি নেম দিতে চাইতেছেন। তাহলে আমরা এর আগের ভিডিওতে যখন আমরা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন আমরা গিটহাবের মধ্যে কোন ইউজার নেমটা দিয়েছিলাম সেই একই ইউজার নেম আপনি এখানে দিতে পারেন। তাহলে কি হবে, আমাদের গিটহাব অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে সেইটা এবং আমাদের গিটের ইউজার নেমের সঙ্গে একটা ম্যাচিং হয়ে যাবে। ম্যাচিং না হইলেও সমস্যা নাই, কিন্তু তারপর আপনি চেষ্টা করবেন ম্যাচিং রাখার জন্য। তো এরপর আমি চাইতেছি এই যে এই নামটা দিব, ঠিক আছে, প্রোগ্রামিং তারপর হচ্ছে শিখবো, কারণ হচ্ছে এই নেমটাই আমরা আমাদের গিটহাব ওয়েবসাইটের মধ্যে দিছিলাম। তো এটা লেখার পর আমি কি করব, কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব, তাহলে এটা আমার সেট করা হয়ে যাবে। তাহলে এখন আমাদের গিটের একটা ইউজার নেম সেট করা হয়ে গেছে, কিন্তু সেটা আমরা দেখতে পারতেছি না। তো একটু পরেই আমরা দেখতে পারবো, কিভাবে দেখতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। এবার আমরা চাইতেছি আমরা যে গিটটা ডাউনলোড করছি সেই গিটের একটা ইমেল সেট করতে চাইতেছি, সেই গিটের মধ্যে একটা ইমেল সেট করে দিতে চাইতেছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আবারও লিখতে হবে গিট, এরপর স্পেস দিতে হবে, এরপর আমাদের লিখতে হবে কনফিগ, যেহেতু আমরা গিটটাকে কনফিগারেশন করতেছি। এরপর আমি স্পেস দিয়ে দুইটা ড্যাশ দিতে পারি, এরপর আমি এখানে লিখতে পারি হচ্ছে গ্লোবাল। আপনি এখানে গ্লোবাল না লিখলেও কাজ করবে, সমস্যা নাই। গ্লোবালটা না লিখলে কি হবে, জাস্ট একটা ফোল্ডারের মধ্যে এটা হবে। ধরেন আপনি যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টের যে একটা প্যারেন্ট ফোল্ডার থাকে না, তো আপনি চাইতেছেন সেই প্যারেন্ট ফোল্ডারের মধ্যে এই ইমেলটাকে সেট করতে বা এই ইউজার নামটাকে সেট করতে। তো তখন আপনি কি করবেন, গ্লোবালটা লিখবেন না। কিন্তু আপনি যদি চান আপনার কম্পিউটারের মধ্যে যতগুলা ফোল্ডারই থাকবে, যতগুলা প্রজেক্টই থাকবে, সবগুলোর মধ্যে আপনি এই একই ইউজার নেম এবং এই একই ইমেলটা ব্যবহার করতে চাইতেছেন, তখন আপনি কি করবেন, এখানে দুইটা ড্যাশ দিয়ে আপনি লিখতে পারেন গ্লোবাল। এরপর একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আবারও লিখতে হবে ইউজার। এবার এই ইউজারের পর একটা ডট দিয়ে লিখতে হবে ইমেইল, ঠিক আছে, যেহেতু আমরা ইমেইল সেট করতে চাইতেছি। এরপর আপনি আরেকটা স্পেস দেন, স্পেস দিয়ে দুইটা কোটেশন দেন, এই কোটেশনের মধ্যে এবার আপনি আপনার ইমেইলটা লিখে দেন। তাহলে মনে করে দেখেন গিটহাব ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোন ইমেইলটা দিছিলেন। তো আপনি যদি চান সেই ইমেইলটাকে এখানে আপনি সেট করতে পারেন। তো আমি লিখে দিলাম হচ্ছে rd.ratan2576@gmail.com। তাহলে দেখেন আমরা আমাদের গিটের মধ্যে একটা ইমেলও কিন্তু সেট করে দিলাম। আমরা যখন আমাদের গিটের মধ্যে ইউজার নেমটা সেট করতেছিলাম তখন আমরা লিখছি হচ্ছে user.name, আবার যখন আমরা আমাদের গিটের মধ্যে ইমেল সেট করতেছি তখন আমরা লিখতেছি user.email এবং কোটেশনের মধ্যে আমরা আমাদের ইমেলটাকে দিয়ে দিতেছি। তো এরপর যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে আমাদের গিটের মধ্যে ইউজার নেম এবং ইমেলটা সেট করা হয়ে যাবে। সো এখন আমাদের গিটের মধ্যে ইউজার নেম এবং ইমেল নেমটা সেট করা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের গিটের মধ্যে যে ইউজার নেম এবং ইমেলটা সেট করা হয়েছে এটা আমরা বুঝবো কি করে, এটা আমরা দেখবো কি করে। তো এটা দেখার নিয়ম হইতেছে আপনি এখানে আবারও লিখতে পারেন গিট, গিট লিখে আপনি একটা স্পেস দিবেন, এরপর আপনি লিখতে পারেন হচ্ছে কনফিগ, মানে আমরা আমাদের গিটের কনফিগারেশনটাকে দেখতে চাইতেছি। তো আমি লিখলাম গিট কনফিগ, এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি হাইফেন হাইফেন, এরপর আমি বলতে পারি লিস্ট। হাইফেন হাইফেনের পরে কিন্তু স্পেস দিলে কাজ করবে না, ঠিক আছে। তো আমি কি করলাম, গিট কনফিগ স্পেস তারপরে হাইফেন হাইফেন, তারপর আমি লিখলাম লিস্ট, মানে আমরা আমাদের গিটের কনফিগারেশনের লিস্টটা দেখতে চাইতেছি। এরপর যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে হাবিজাবি অনেক কিছু চলে আসছে, বাট সেগুলো আপনার দেখার প্রয়োজন নাই। আপনি জাস্ট এই যে এই দিকে একটু লক্ষ্য রাখেন, এই যে দেখেন user.email, ইমেইলটা কি, এই যে দেখেন rd.ratan2576@gmail.com, এবং আপনি এটার নিচে দেখেন এই যে আরেকটা user.name, মানে ইউজার নেমটা কি, ইউজার নেমটা হচ্ছে প্রোগ্রামিং শিখবো। এটার উপরে আরো অনেক কিছু আসছে, বাট এগুলো আমাদের এখনই দেখার প্রয়োজন নাই, এগুলা কিচ্ছু না, আপনি জাস্ট এগুলোকে ভুলে যান। আপনি জাস্ট নিচে যে দুইটা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ইউজারের ইমেইল এবং এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তাহলে ফাইনালি কিন্তু আমরা আমাদের গিটের মধ্যে একটা ইমেল সেট করতে পারছি এবং একটা ইউজার নেম সেট করতে পারছি। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে ইমেলটা সেট করতেছি বা আমরা যে গিটের মধ্যে আমাদের ইউজার নেমটাকে সেট করতেছি এটা কি আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, এটা আপনি পরবর্তীতে যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, সো ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি যে কোনো ইমেল সেট করতে পারেন, আপনি যে কোনো ইউজার নেম সেট করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে যে কোনো সময় চেঞ্জও করতে পারেন। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইউজার নেম এবং ইমেলকে চেঞ্জ করতে পারি। তো আমি চাইতেছি আমি আমার গিটের যে ইউজার নেমটা আছে প্রোগ্রামিং শিখবো এটাকে আমি চেঞ্জ করে অন্য একটা নাম দিতে চাইতেছি। তো এজন্য আমি কি করব, এজন্য আমি এখানে আবারও লিখবো হচ্ছে গিট, এরপর আমি স্পেস দিব, এরপর আমি লিখবো হচ্ছে কনফিগ, এরপর আমি স্পেস দিয়ে হাইফেন হাইফেন লিখে আমি গ্লোবাল লিখতে পারি, এরপর আমি আরেকটা স্পেস দিতে পারি, এরপর আমি লিখতে পারি ইউজার ডট নেম, যেহেতু আমরা আমাদের ইউজার নেমটাকে চেঞ্জ করতে চাইতেছি। তো এরপর আমাদের আরেকটা স্পেস দিতে হবে, এরপর আমাদের দুইটা কোটেশন দিতে হবে। এখানে আমরা লিখতে পারি আমরা আমাদের ইউজার নেমটাকে কি দিতে চাইতেছি।
ধরেন আমি কিছু একটা দিয়ে দিলাম, আমি জাস্ট রতন দিলাম, ঠিক আছে। তো এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে আমাদের গিটের ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। এবার যদি আমরা চেক করার চেষ্টা করি, আমি যদি এভাবে চেক করি যে গিট, আমি লিখতে পারি হচ্ছে কনফিগ, এরপর আমি স্পেস দিয়ে লিখতে পারি হচ্ছে ইউজার ডট নেম। আমরা আমাদের গিটের কনফিগারেশনের ইউজার নেমটাকে দেখতে চাইতেছি। এরপর যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখন আমাদের গিটের ইউজার নেমটা কি, ইউজার নেমটা হচ্ছে রতন, ঠিক আছে। আবার আপনি এভাবেও দেখতে পারেন গিট কনফিগ, আপনি হাইফেন হাইফেন দিয়ে লিখতে পারেন লিস্ট, এভাবেও আপনি দেখতে পারেন। এই যে দেখেন এবার কি আসছে, এবার আমাদের গিটের ইউজার নেমটা হচ্ছে অনলি রতন। তো একইভাবে আমরা আমাদের ইমেইলটাকে চেঞ্জ করতে পারি। আমি এখানে লিখতে পারি হচ্ছে গিট, তারপর হচ্ছে কনফিগ, এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি হাইফেন হাইফেন, এরপর আমি লিখতে পারি গ্লোবাল, এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি ইউজার ডট ইমেইল, এরপর আমি স্পেস দিয়ে কোটেশনের মধ্যে বলতে পারি, দুইটা কোটেশনের মধ্যে আমি লিখতে পারি ধরেন কিছু একটা আমি লিখলাম @gmail.com, কিছু একটা লিখলাম। এবার যদি আমি এন্টার মারি, এবার যদি আমি আবারও দেখার চেষ্টা করি গিট কনফিগ স্পেস হাইফেন হাইফেন, তারপর আমি লিখতে পারি লিস্ট। এবার যদি আমি দেখি তাহলে দেখেন এবার আমাদের ইউজারের ইমেইলটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ইউজারের নেমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, আপনি যে কোনো সময় আপনি আপনার ইমেইল এবং ইউজার নেমটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি কি করতে পারি, আমি আবারও আগের ইমেইলটাকে আমি দিয়ে দিব গিট কনফিগ স্পেস হাইফেন হাইফেন, আমি লিখতে পারি হচ্ছে গ্লোবাল, আমি গ্লোবালি সেট করতে চাইতেছি। এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি ইউজার ডট ইমেইল, এরপর আমি স্পেস দিয়ে কোটেশন দিয়ে বলতে পারি আমাদের ইমেইলটা কি ছিল rd.roton2576@gmail.com, এন্টার মারলাম। এরপর আমি আবারও লিখতে পারি গিট কনফিগ স্পেস হাইফেন হাইফেন গ্লোবাল স্পেস ইউজার ডট নেম। তো ইউজারের নেমটা কি ছিল, ইউজারের নেমটা ছিল হচ্ছে প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে, এই ইউজার নেমটা ছিল। তো আমি এন্টার মারলাম। এবার যদি আমি দেখার চেষ্টা করি গিট কনফিগ স্পেস হাইফেন হাইফেন লিস্ট, তাহলে আমরা আমাদের ইউজার নেম এবং আমাদের ইউজার ইমেইলটা দেখতে পারবো। যে দেখতে পাচ্ছেন চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে। তাহলে যে কোনো সময় আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তাহলে ফাইনালি কিন্তু আমাদের গিটের কনফিগারেশনটা সেট করা হয়ে গেছে। আমরা স্টেপ 1 বা গিট কনফিগারেশনের কাজটা কিন্তু কমপ্লিট করছি। এবার আমরা যাব স্টেপ 2 এর কাছে। স্টেপ 2 তে আমরা কি দেখব, স্টেপ 2 তে আমরা দেখব কিভাবে একটা গিট ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং সেই গিট ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইলস অ্যাড করতে হয়। তাহলে চলেন আমরা দেখি যে কিভাবে একটা গিট ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং সেই গিট ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইলস অ্যাড করতে হয়। তো এই কাজটা করার জন্য আমি যাব হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে। তো প্র্যাকটিক্যালি দেখানোর আগে আমি আপনাদের আরেকটু থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করি। এক্সাম্পল হিসেবে ধরেন আপনি যখন কোনো প্রজেক্ট করতে যাবেন, ধরেন আপনি একটা ব্র্যান্ড নিউ একটা প্রজেক্ট করতে যাবেন, তখন আপনি প্রথম কোন কাজটা করবেন? নিশ্চয়ই আপনি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেই ফোল্ডারের মধ্যে আরো অনেকগুলা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন বা আরো অনেকগুলা ফাইলস ক্রিয়েট করতে পারেন। কিন্তু আপনি সবার প্রথমে একটা প্যারেন্ট ফোল্ডার আপনি ক্রিয়েট করবেন সেই প্রজেক্টের জন্য। তো সেই ফোল্ডারটাকে বলে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। এই যে আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটাকে বলে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি, যেখানে আমরা কাজ করব, যে ফোল্ডারের মধ্যে আমরা কাজ করব, ঠিক আছে। আপনি ওয়ার্কিং ডিরেক্টরি ভুলে যান, আপনি মনে করেন আপনি যে ফোল্ডারটা বানাইছেন আপনার প্রজেক্টটা করার জন্য সেটাই হচ্ছে এইটা। তো এটাকে একটু পেঁচায় বলে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। এরপর আমরা কি করব, আমরা যে একটা গিট ডাউনলোড করছিলাম না আমাদের কম্পিউটারের মধ্যে, গিটটাকে ইনস্টল করছিলাম, তো গিটটা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে আছে, কিন্তু আমরা আমাদের গিটটাকে কিন্তু চালু করি নাই বা স্টার্ট করি নাই। তো আমরা যখন একটা প্রজেক্ট করব তখন আমরা কি করব, সেই প্রজেক্টের ফোল্ডারের মধ্যে আমাদের গিটটাকে চালু করব বা স্টার্ট করব। তখন সে কি করতে পারবে, আমাদের ফাইল বা ফোল্ডারের দিকে সে নজর রাখতে পারবে বা ট্র্যাকিং করতে পারবে। আমরা যদি আমাদের প্রজেক্টের ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু না করি বা স্টার্ট না করি তাহলে গিটটা কি করবে, ট্র্যাকিং করবে না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা প্রজেক্টের জন্য ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং সেই ফোল্ডারের মধ্যে আমাদের গিটটাকে চালু করতে হবে, যাতে করে আমাদের গিটটা ট্র্যাক করতে পারে বা নজর রাখতে পারে যে আমরা এই ফোল্ডারের মধ্যে বা এই ফাইলের মধ্যে আমরা কি কি চেঞ্জ করতেছি, সেটা যাতে সে রেকর্ড করতে পারে। তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের প্রজেক্টসের জন্য একটা ফোল্ডার বানাইলাম বা একটা ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এবার আমাদের কি করতে হবে, এই ওয়ার্কিং ডিরেক্টরিটাকে আরেকটা স্টেজে উঠাইতে হবে, একটা স্টেজিং এরিয়াতে নিয়ে যাইতে হবে। এক্সাম্পল হিসেবে দেখেন, এই যে আমরা প্রথমে কি করছি, ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা কাজ করছি, আমরা আমাদের গিটটাকে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি থেকে ইনিশিয়ালাইজেশন করছি। তারপর আমরা কি করছি, আমাদের ফাইল এবং আমাদের প্রজেক্টটাকে একটা স্টেজিং এরিয়াতে রাখছি। কিসের সাহায্যে? গিটের সাহায্যে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের প্রজেক্টটাকে আবারও এই স্টেজিং এরিয়া থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, যেটার নাম হচ্ছে লোকাল রিপোজিটরি।
তাহলে দেখেন আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে এই গিটের সাহায্যে জাস্ট তিনটা কাজ করব। একটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি আমরা ক্রিয়েট করব এবং আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আমরা আমাদের মনের মাধুর্য মিশিয়ে কাজ করব। সেখানে যে কোনো কাজ আমরা করতে পারি, আমাদের যা যা ইচ্ছা সবকিছু করব হচ্ছে আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে। এরপর আমরা কি করব, এই ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আমাদের গিটটাকে চালু করব বা স্টার্ট করব। তারপর আমরা কি করব, এই প্রজেক্টটাকে একটা স্টেজে উঠাবো, একটা স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। এই স্টেজিং এরিয়াটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্তর বা আমাদের 2 নাম্বার স্টেপ। আমরা আমাদের প্রজেক্টের ফাইলটাকে 2 নাম্বার স্তর বা 2 নাম্বার স্টেপে উঠাবো, বা আমরা বলতে পারি একটা স্টেজিং এরিয়াতে উঠাবো। তো আমরা যখন আমাদের প্রজেক্টের ফোল্ডারটাকে স্টেজিং এরিয়াতে উঠাবো, তখনই আমাদের গিট কি করতে পারবে, এই প্রজেক্টের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলা ফাইলকে সে ট্র্যাক করবে। যখন আমাদের প্রজেক্টটা ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকে তখন কি করে, গিট এটাকে ট্র্যাক করে না, এটাকে আনট্র্যাক অবস্থায় রেখে দেয়। যখন আমরা আমাদের প্রজেক্টটাকে স্টেজিং এরিয়াতে উঠাই তখন গিটটা কি করে, এই প্রজেক্টের মধ্যে যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলকে সে ট্র্যাক করে। তো এরপর আমরা কি করব, স্টেজিং এরিয়া থেকে একটা লোকাল রিপোজিটরিতে উঠাবো। এই লোকাল রিপোজিটরিটা হচ্ছে একটা ফাইনাল স্তর বা আমরা বলতে পারি স্টেপ 3। আমরা আমাদের কম্পিউটারের মধ্যে জাস্ট 3টা স্টেপে নিয়ে যাইতে পারি আমরা আমাদের প্রজেক্টগুলোকে। এর মধ্যে ফাইনাল স্টেপটা হচ্ছে আমাদের লোকাল রিপোজিটরি। তো আমরা যখন আমাদের প্রজেক্টটাকে ফাইনাল স্তরে নিয়ে যাব, মানে লোকাল রিপোজিটরি নিয়ে যাব, তখন আমরা এইখান থেকে যে কোনো জায়গায় এটাকে পুশ করতে পারি। মানে আমরা যখন আমাদের প্রজেক্টটাকে একদম ফাইনাল স্তর বা লোকাল রিপোজিটরিতে নিয়ে আসতে পারবো, তখন আমরা এই লোকাল রিপোজিটরি থেকে যে কোনো রিমোট একটা সাইডে আমরা এটাকে পুশ করতে পারবো। এই লোকাল রিপোজিটরি থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে যে কোনো একটা রিমোট রিপোজিটরিতে আমরা নিতে পারবো। তো আপনি চিন্তা করতে পারেন রিমোট রিপোজিটরিটা আবার কি। তো রিমোট রিপোজিটরিটা হচ্ছে আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের ধরতে পারেন একটা গিটহাব ওয়েবসাইট। তো এইরকম ওয়েবসাইট আরো অনেক আছে। আমরা যখন আমাদের প্রজেক্টটাকে লোকাল রিপোজিটরিতে উঠাইতে পারবো, সেখান থেকে আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটে, সেটা হতে পারে গিটহাব, সেটা হতে পারে বিটবাকেট, তো এইরকম আমরা যে কোনো একটা হোস্টিং সাইটে আমরা এটাকে পুশ করতে পারবো বা রাখতে পারবো। তাহলে এবার আপনি বিশাল বড় একটা লেকচারের মধ্যে থেকে জাস্ট কয়েকটা কথা মাথায় রাখেন। সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের একটা প্রজেক্ট বানানোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটাকে বলে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। এবং সেই ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আমাদের গিটটাকে স্টার্ট করতে হবে বা চালু করতে হবে। এরপর আমাদের সেই প্রজেক্টটাকে নিতে হবে কোথায়, স্টেজিং এরিয়াতে বা স্টেজে। যখনই আমরা আমাদের প্রজেক্টটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব, তখন আমাদের গিটটা কি করতে পারবে, আমাদের প্রজেক্টের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলোকে সে ট্র্যাক করতে পারবে। তো এরপর আমরা কি করব, স্টেজিং এরিয়া থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে কম্বাইন করে যা কিছু করার প্রয়োজন সবকিছু করে টোরে আমরা কি করব, একদম ফাইনাল স্তর বা 3 নাম্বার স্তর, যেটা হচ্ছে লোকাল রিপোজিটরি, সেখানে আমরা নিয়ে যাব আমাদের প্রজেক্টটাকে। এরপর সেই ফাইনাল স্তর বা লোকাল রিপোজিটরি থেকে আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে রাখতে পারি। আমরা চাইলে যে কোনো একটা রিমোট রিপোজিটরিতে রাখতে পারি, হতে পারে সেটা গিটহাব ওয়েবসাইট বা হতে পারে সেটা যে কোনো একটা ওয়েবসাইট। তাহলে ফাইনাল কথা হচ্ছে, আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে, আমাদের নিজের কম্পিউটারের মধ্যে আমাদের প্রজেক্টের সঙ্গে জাস্ট 3টা কাজ করতে হবে। তাহলে আমরা এই স্টেপ 2 এর বাকি কাজটা করব হচ্ছে এর পরের ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। এর পরের ভিডিওতে আমরা কি করব, কিভাবে একটা প্রজেক্টের জন্য ফোল্ডার বানাইতে হয় সেটা দেখব, বা আমরা বলতে পারি একটা প্রজেক্টের জন্য কিভাবে একটা ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়, এবং আমরা দেখব সেই ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে কিভাবে আমাদের গিটটাকে চালু করতে হয় বা স্টার্ট করতে হয়, বা আমরা বলতে পারি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে কিভাবে গিট ফোল্ডারটাকে ক্রিয়েট করতে হয়, এবং আমরা দেখব সেই গিট ফোল্ডারের মধ্যে আমরা কিভাবে ফাইল অ্যাড করতে পারি, এবং আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি মানে আমাদের প্রজেক্টের ফোল্ডারটাকে কিভাবে স্টেজিং এরিয়াতে উঠাইতে হয় এবং স্টেজিং এরিয়া থেকে কিভাবে লোকাল রিপোজিটরিতে নিতে হয়, এই 2টা কাজ আমরা দেখব তারও পরের ভিডিওতে। কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে যাওয়ার চেষ্টা করতেছি। তো এর পরের ভিডিওতে আমরা দেখব ওয়ার্কিং ডিরেক্টরি নিয়ে।